হ্যালো অ্যাসপিরেন্টস, ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2023-এর এক্সাম গতকাল কনক্লুড হলো এবং সেই এক্সাম কনক্লুড হবার পর আমি তোমাদের জন্য দুটো ভিডিও বানিয়েছিলাম, যেখানে প্রথম একটা শিফট অ্যানালিসিস করেছিলাম প্রত্যেকটা শিফটকে নিয়ে, এবং তারপরে একটা কাট অফ অ্যানালিসিস করেছিলাম। এবং সেই যে কাট অফ অ্যানালিসিস ছিল সেই ক্ষেত্রে আমি রিসেন্সি বায়াস যে আছে সেটাকে কমপ্লিটলি সরিয়ে রেখেছিলাম, কেননা জেনারেলি প্রত্যেকে এক্সাম থেকে বেরিয়ে আসবার পর জেনারেলি বলে যে আইদার পরীক্ষা খুব ভালো হয়েছে অথবা খুব কঠিন হয়েছে। বাট জেনারেলি তার আগে ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট যে আছে সেই প্রত্যেকটা শিফটের হিসেবে জেনারেলি যেটা দেখা গিয়েছিল যে পরীক্ষা অনেকটা মডারেট লেভেলের ছিল এবং কিছুটা অবশ্যই প্যাটার্নে শিফট আসছে, যেটা খুবই ভালো মতো বোঝা যায় 2023 বলো কিংবা 2022-এর ডব্লিউবিসিএস-এর পেপার থেকে। কিন্তু তারপরে আমি যখন তোমাদের জন্য সেই কাট অফটাকে বলে থাকি এবং সেই সময় আমি তোমাদেরকে কয়েকটা জিনিস বলেছিলাম যে প্রথম কাট অফ যে আছে সেটা 2019-এর কাট অফের চেয়ে বেশি কোনো রকমে যাবে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাট অফ বলবে, বাট 70-এর বেশি তো কোনোভাবে যাবে না। এবং তার পাশাপাশি প্রতি 6 জন যারা এক্সাম দিয়েছে সেই 6 জনের মধ্যে থেকে একজন তুমি বলতে পারো মেইনস লিখবে। তো একটা রোতে যদি তোমরা 6 জন বসে থাকো তার মধ্যে একজন অবশ্যই কিন্তু এক্সামে বসবে, মেন্স দিচ্ছে সেটা হিসেবে ধরে নেবে। এবং এই সব কিছুর পাশাপাশি যখন প্রায় 70,000 জনকে মেন্সের জন্য নিয়ে নেওয়া হচ্ছে বা নেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে যথেষ্ট বেশি কিন্তু প্রবাবিলিটি থাকে কোয়ালিফাই করবার। এই সব কিছুর সাথে ফার্স্ট শিফট যে আছে সেই ফার্স্ট শিফট কম্পারেটিভলি ইজি হয়েছিল, অনেকের মতে থার্ড শিফটও ইজি হয়েছিল, যদিও সেটা হয়নি ততটাও। বাট এই যে ফার্স্ট শিফট ইজি হয়েছিল সেখান থেকে তো বহু সংখ্যক বেশি ক্যান্ডিডেট তাহলে কোয়ালিফাই করে যাচ্ছে। তো কাট অফ ফোর্থ শিফট হিসেবে আমরা যদি বিচার করি তাহলে হবে না, আমাদের ফার্স্ট শিফটকেও কনসিডারেশনে নিতে হবে, সেই বিষয়টা থাকছে। এবং এর সাথে সাথে আমরা যদি লক্ষ্য করে থাকি অন্য কাট অফগুলো বলতে পারো কিছুটা কমলেও বা কিছুটা একই রকম থাকলেও জেনারেলের কাট অফ কিন্তু জেনারেলি যতটা আমরা মনে করে থাকছি হবার কথা তার চেয়ে কিছুটা হলেও বেশি হবে। তার কারণ 2019-এ জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 50% সিটস রিজার্ভ ছিল, অর্থাৎ মনে করো প্রায় 64,000 জন যাদেরকে নিয়েছিল তাদের মধ্যে কম করে হলেও 35,000 জন জেনারেল থেকে ছিল, কারণ অন্য ক্যাটাগরি থেকে কম্পারেটিভলি কম নেওয়া হয়েছিল। তো এই যে 34-35,000 জন জেনারেল ছিল, একবার কিন্তু সেটা থাকছে না। এবার 27-28,000 জন হয়তো জেনারেল থাকবে, কেননা বাকি 6-7,000 জন কিন্তু ইডব্লিউএস-এর হয়ে থাকবে। এবার এই যে ইডব্লিউএসটা আলাদা করে এসে গিয়েছে, এর ফলে জেনারেলের কাট অফ কিন্তু কিছুটা বারবার সম্ভাবনা থাকে। বাট বেড়ে কি তাই বলে আমাদের 2019-এর থেকেও বেড়ে যাবে? একদমই নয়। যতটা হবার সম্ভাবনা তার চেয়ে কিছুটা বেশি হবার চান্স থাকে। কিন্তু 2024-এর ক্লার্কশিপের ফোর্থ শিফটের যতটা তোমরা বলছো যে কঠিন হয়েছে, কেননা কোশ্চেন 100টা আমার কাছে নেই এবং প্রশ্ন শুধু প্রশ্নর দ্বারা কঠিন না সহজ সেটা বোঝা যায় না, তার অপশন দেখতে হয়। অপশন একটা প্রশ্নকে কঠিন বা সোজা করে তোলে, এবং পিএসসি যেহেতু এখনও কোশ্চেন দেয়নি এর ফলে অ্যাকচুয়ালি এটা বোঝা যাচ্ছে না যে কতটা টাফ হয়েছে। কিন্তু আমার যাদের সাথে কথা হয়েছে মোস্ট প্রবাবলি হয়তো বেশিরভাগই তাদের ব্যাংকিং বা এসএসসি অ্যাসপিরেন্ট, এর ফলে তারা জেনারেলি এসে যেটা বলেছে যে 60-65টার মতো অ্যান্সার করতে পেরেছিলাম বাট মনে হয়েছে হয়নি, তাই এক্সট্রাভাবে আরও 15-16টা অ্যাটেম্প্ট করে রেখেছি। তো এই রকম যখন তাদের তরফ থেকে ফিডব্যাক আছে, ইনফ্যাক্ট কয়েকজন আছে যারা বলেছে 15-16টা প্রশ্ন আউট অফ দ্য বক্স ছিল, বাকিগুলো তারা অ্যাটেম্প্ট করেছে। তো এরকমও কিছু ক্যান্ডিডেট ছিল, যার ফলস্বরূপ তোমরা যদি লক্ষ্য করো আমি গতকাল একটা কিন্তু কাট অফ তোমাদেরকে দিয়েছিলাম, যেখানে আমি বলেছি 64+-5 জেনারেলদের জন্য যেতে পারে, অর্থাৎ 64+-5 মানে 64-এর 5 কম, 59 থেকে 69-এর মাঝে। বাট তোমরা যেভাবে বললে যে না যথেষ্ট হার্ড হয়েছে, এবং ওই ভিডিও দুটোর তুমি যদি কমেন্ট দেখো, এর পাশাপাশি কমিউনিটির ক্ষেত্রে তুমি যদি লক্ষ্য করো, এবং
আলাদা করে নেত্রার যে স্টুডেন্টরা আছে তারা আমাকে হোয়াটসঅ্যাপেও যেটা বলেছে সেটার ভিত্তিতে আমি বুঝতে পেরেছি যে আমার যে আর্লি অ্যানালিসিস ছিল সেটার থেকেও কোশ্চেন হয়তো একটু বেশি টাফ এসছে, 2-3টে কোশ্চেন যেটা হয়তো বাকিরা একটু বেশি করে পোর্ট্রে করছিল সেটা হয়তো ততটা নয়। এর ফলে জেনারেলি আমি আরও অনেকগুলো স্টুডেন্ট এবং তাদের থেকে কোশ্চেন নিয়ে যেটা বুঝতে পারছি কাট অফ কিন্তু এর চেয়েও আরেকটু কম যেতে পারে। কেননা তোমাদের মধ্যে অনেকে আছো যারা ভাবছো যে না, কাট অফ এত বেশি গেলে আমি কি মেন্সের প্রিপারেশন নেব না। তো এই যে বিষয়টা আছে এটাকে অ্যাড্রেস করবার জন্য আমি জেনারেলি তোমাদের যেটা বলবো, কাট অফ কিন্তু এবছর অনেকটা কম অনেকটা বেশি যেতে পারে। যতক্ষণ না আমরা প্রশ্নপত্র দেখতে পাচ্ছি আমরা সেটাকে কিন্তু মোটেও কনসিডার করতে পারবো না যে এটা খুব কম যাচ্ছে বা খুব বেশি যাচ্ছে। প্রশ্নপত্র আমাদের হাতে আসলে তারপরে এটা বলা সম্ভব হবে, বাট যতদিন না আসছে তুমি ধরে নিতে পারো 59 ± 5 মানে 54 থেকে 64-র মাঝে কিন্তু কাট অফ যেতে পারে। এবং প্রশ্নপত্র যদি খুব কঠিন থাকে এটা 50-এও নেমে আসতে পারে। তাই তোমাদের মধ্যে যে কেউ যদি জেনারেল ক্যান্ডিডেট থাকো এবং 50-এর বেশি যদি স্কোর করে থাকো অবশ্যই অবশ্যই প্রিপারেশন শুরু করে দাও। তোমাদের মধ্যে কেউ যদি ইডব্লিউএস হয়ে থাকো সেই হিসেবে আমি বলবো 48 to 57 এইটুকুর মধ্যে যদি তোমাদের থাকে তাহলে পরে তোমরা প্রিপারেশন করতে পারো। একই রকমভাবে ওবিসি এর ক্ষেত্রে আমি মনে করি খুব বেশি কাট অফ কমবে না। এই ক্ষেত্রে হয়তো 42 ± 5 অর্থাৎ 37 থেকে 47-এর মাঝেই কাট অফ কিন্তু থাকবে। এবং ওবিসি বি এর ক্ষেত্রেও আমি মনে করি কাট অফ হয়তো কিছুটা কমতে পারে এবং এই ক্ষেত্রে 45 থেকে 55 পর্যন্ত কাট অফ যেতে পারে। বাট সবচেয়ে বেশি যেটা কমতে পারে সেটা হচ্ছে এসসি ক্যান্ডিডেটদের হিসেবে। সেই ক্ষেত্রে তোমরা কিন্তু 40-র নিচেও যদি কাট অফ চলে যায় তবু অবাক হবে না। এবং তার পাশাপাশি এসটি ক্যান্ডিডেটদের জন্য আগের বছরও কাট অফ যথেষ্ট কম ছিল এবং এবছরও কাট অফ কিন্তু 30 বা বিলো 30-র কাছাকাছিও চলে যেতে পারে। মোদ্দা কথা যেটা সেটা হচ্ছে যদি তোমাদের জেনারেল ক্যাটাগরির হিসেবে 50+ এসে থাকে খুব ভালো মতো প্রিপারেশন শুরু করে দাও। আমি শিওর নই তোমরা আদৌ কোয়ালিফাই করবে কিনা 50-51-এ, বাট যদি করে যাও তাহলে যাতে তোমরা অলরেডি প্রিপেয়ার্ড থাকো। এবং তার পাশাপাশি হয়তো 6-7 মাসে মিসলেনিয়াসেরও মেন্স আসছে এবং তোমাদের মধ্যে অনেকে হয়তো সেটাতেও কোয়ালিফাই করবে। যদি না করে থাকো WBCS আছে, সেখানে তোমাদের ডেসক্রিপটিভ পেপার লিখতে হবে। তো সহজ কথা হচ্ছে তোমাকে পড়তে হবে এবং এখন থেকে শুরু করে দাও। বাট এখানে সবচেয়ে বড় যেই সমস্যাটা তোমরা আমায় বলছো সেটা হচ্ছে শিফটের কোশ্চেনের ডিসপ্যারিটিস দেখা যাচ্ছে। শিফট 1 যে আছে শিফট 1-এ যথেষ্ট ইজি কোশ্চেন এসছে তোমাদের মতে অ্যাটলিস্ট, এবং শিফট 4-এ কোশ্চেন যথেষ্ট হার্ড এসছে। দেখো শিফট 1-এ খুব ইজি এসছে এটা কিন্তু বলতে পারবে না, কেননা শিফট 1-এ মানে বলতে পারো এক্সাম দিয়ে যারা বেরিয়েছে তাদের কথা অনুযায়ী সেখানে কিন্তু ইংলিশ যথেষ্ট নাকি হার্ড এসেছিল এবং ম্যাথ যে আছে যথেষ্ট ক্যালকুলেটিভ ছিল, প্রচুর নাকি সময় লাগছিল সেটা করতে এবং এর ফলে সময় তাদের হয়নি সম্পূর্ণটা কমপ্লিট করবার। একই রকমভাবে তোমাদের অনেকে বলছে যে শিফট 3 নাকি ইজি টু মডারেট ছিল, বাট শিফট 3 কিন্তু ইজি টু মডারেট হলে পরেও এখানে কারেন্ট অ্যাফেয়ার্স যে আছে কারেন্ট অ্যাফেয়ার্স নাকি যথেষ্ট টাফ এসেছিল। তো এই যে শিফট 3-তে কারেন্ট অ্যাফেয়ার্স টাফ এসেছিল সেটা কিন্তু এক প্রকারে নিউট্রালাইজ করছে। শিফট 4-এ নাকি সব কিছুই প্রায় কঠিন এসেছিল, বাট 100টা কোশ্চেন এবং তাদের অপশন না দেখা পর্যন্ত এটা কিন্তু সম্পূর্ণভাবে বলা মুশকিল। কিন্তু অবশ্যই আমি মনে করি শিফট 4-এর তোমাদের থেকেও যেই কোশ্চেনগুলো আমি শুনেছি সেটার হিসেবেও যদি আমি বিচার করি অবশ্যই কিন্তু শিফট 1 যে দিয়েছে সে যদি সেই প্রিপারেশনের সাথে শিফট 4 দিত অবশ্যই 5 থেকে 7 নম্বর হয়তো সে কম পেত। এবার তোমাদের মধ্যে অনেকে বলবে ঠিক আছে কঠিন হয়েছে কাট অফ কমে যাবে নিউট্রালাইজ হয়ে গেল, হলো না। কেন হলো না? তার কারণ হচ্ছে এই যে আমাদের কমে যাচ্ছে এটা, এই কমে যাওয়াটাকে কিন্তু বাড়ানো হচ্ছে না, নর্মালাইজেশন হচ্ছে না। এবং তোমাদের মধ্যে অনেকে বলবে নর্মালাইজেশন নিয়ে এবার আমরা ধর্ণা দেব, ধর্ণা দিয়ে কোনো লাভ নেই। সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী অলরেডি সুপ্রিম কোর্ট বলে রেখেছে একবার এক্সাম হয়ে গেলে পরে তারপরে আর এক্সাম রিলেটেড কোনো কিছু চেঞ্জ করা যাবে না, না নর্মালাইজেশন হবে না অন্য কোনো প্রক্রিয়া নতুন করে ইন্ট্রোডিউস করা যাবে। তো নর্মালাইজেশন তো হচ্ছে না। এবার নর্মালাইজেশন যখন হচ্ছে না কাট অফ মনে করো 40 চলে গেল, বাট 40 কাট অফ গেলেও
এই যে শিফট 4 আছে সে মনে করো 45 পেল, এবং শিফট 1 যে আছে সে মনে করো 51 পেল। এই যে 45 এবং 51 পেল, কাট অফ মনে করো 40, পাস তো দুজনেই করে গেল। বাট এর সমস্যাটা কি হবে? এর সমস্যা হবে হচ্ছে মেইনসে তুমি চলে যাবার পরেও মেইনস এবং প্রিলিমস দুটোর মার্কসই কিন্তু যোগ হবে। এই দুটোর মার্কস যোগ হয়ে আলটিমেটলি কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। তো সেই ক্ষেত্রে প্রিলিমসের এই যে শিফট নিয়ে ডিসপ্যারিটিস, এটার ফলে কিন্তু তুমি যদি লক্ষ্য করো যথেষ্ট বড় একটা সমস্যা তৈরি হতে চলেছে। সেটা কি? সেটা হচ্ছে মেইনসের এবং প্রিলিমসের নম্বর যুক্ত হয়ে মেরিট লিস্ট তৈরি হচ্ছে। তো এই ধরনের ডিসপ্যারিটিস হওয়াটা যথেষ্ট কিন্তু সমস্যার। এবং তোমরা যদি লক্ষ্য করো পিএসসির উচিত ছিল একটা শিফটেই এক্সাম নেওয়া, কিন্তু এই মুহূর্তে যেহেতু আর কিছু করা পসিবল নয়, তো এটা আমাদের সকলকে মেকশোর করতে হবে এরপরে পিএসসি যাতে আর এরকম আলাদা আলাদা শিফটে এক্সাম না নেয়, একটা শিফটে যাতে তারা এক্সাম কনক্লুড করে থাকে। যাই হয়ে থাক না কেন, প্রিপারেশন শুরু করো, এবং আগামীতে যেই পরীক্ষাগুলো দেবে, এনটিপিসি দাও, ডব্লিউবিসিএস এর নোটিফিকেশন আসবে সেটা দাও, কিংবা অন্যান্য এক্সামগুলো দাও, সেই হিসেবে কিন্তু প্রিপারেশন শুরু করে দাও। এটা নিয়ে খুব বেশি দিন একদম নষ্ট করবে না। ধন্যবাদ।